এই পর্যায়ে আমরা আলোচনা করব আপনাদের কাছে প্রিভেন্টিভ মেজার্স অফ ডিসেবিলিটি। আপনারা ইতিপূর্বেই শুনেছেন হোয়াট আর দ্য প্রবাবল কজেস অফ ডিসেবিলিটি ডিউরিং প্রিন্যাটাল, পেরিন্যাটাল অ্যান্ড পোস্টন্যাটাল পিরিয়ড। আপনারা এটাও শুনেছেন যে ডিসেবিলিটি আমাদের মধ্যে আসে কখনো কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবে, আর কখনো বা অ্যাকোয়ার্ড অর্থাৎ তাকে আমরা অর্জন করছি বা অর্জিত অক্ষমতা। এখন অক্ষমতা আসবে, এটাকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত অক্ষমতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জায়গায় পৌঁছাতে পারেননি, কিন্তু একই সঙ্গে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন মানুষকে যদি আমরা সঠিকভাবে সচেতন করে তুলতে পারি এবং সচেতন মানুষ যদি তার সেই সচেতনতাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অক্ষমতার অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব, সমস্ত ক্ষেত্রে না হলেও। অক্ষমতার যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন পর্যায়ে আমরা অক্ষমতাকে প্রতিরোধ করব, সেটা প্রিন্যাটাল পিরিয়ডে হতে পারে অর্থাৎ ডিউরিং প্রেগন্যান্সি, পেরিন্যাটাল পিরিয়ডে হতে পারে অর্থাৎ যখন গর্ভের মধ্যে থেকে সন্তান যখন চলে আসছে, বাইরে বের হচ্ছে, ডেলিভারি হচ্ছে, অথবা পোস্টন্যাটাল পিরিয়ড, ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা স্বাভাবিক সুস্থ বাচ্চা, এখন বাচ্চাটি প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সেই বড় হওয়ার পর্যায়ে বাচ্চাটির সম্বন্ধে আমরা কি কি ব্যবস্থা নিতে পারব। আমরা প্রথম আসছি প্রিন্যাটাল পিরিয়ডে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিন্যাটাল পিরিয়ডে প্রিভেনশনের অনেকগুলো স্টেপ আছে। প্রথমেই আমরা বলছি জেনেটিক কাউন্সেলিং। জিনগত ত্রুটি থেকে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি বা হ্রাসজনিত ত্রুটি থেকে অথবা ভঙ্গুর হয়ে যাওয়া ক্রোমোজোমের কারণে গর্ভে যদি কোনো ধরনের অক্ষম শিশু চলে আসে, তাহলে উপযুক্ত জেনেটিক কাউন্সেলিং পদ্ধতিতে আমরা শিশুর সম্বন্ধে ইন অ্যাডভান্স জানতে পারি এবং যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্থির করে নিতে পারি যে চূড়ান্তভাবে বা সিভিয়ারলি গভীরভাবে যে শিশু অক্ষমতা নিয়ে আসছে তাকে আমরা লালন পালন করতে পারবো কিনা। যদি আমাদের পক্ষে তা সম্ভব না হয়, যদি এই রকম শিশুকে আমরা গ্রহণ করবার জন্য প্রস্তুত না থাকি, তাহলে সেক্ষেত্রে একটি মাত্র উত্তর আমাদের জন্য থাকবে অন মেডিকেল গ্রাউন্ড টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, যে চিকিৎসা বিজ্ঞানের কারণে আমাদেরকে এই শিশুর জন্মের সম্ভাবনাকে স্তব্ধ করে দিতে হবে, আমাদেরকে অ্যাবর্শনের মধ্যে বা গর্ভাবস্থায় শিশুটিকে নষ্ট করার দিকে আমাদের এগোতে হবে। প্রথম প্রশ্ন, জেনেটিক কাউন্সেলিং কখন আমরা করতে যাব। যদি এমন হয় যে ভাবী মা বাবা তাদের দুজনের পরিবারে জিনগত ত্রুটিযুক্ত কারণে কোনো রোগ বা কোনো ধরনের অক্ষমতার ইতিহাস জানা রয়েছে আপ টু 5th জেনারেশন, অর্থাৎ স্বামীর বাবা মা, মায়ের দিক থেকে তার বাবা মা ভাই বোন, বাবার দিক থেকে মা বাবা ভাই বোন, এমনি এমনি করে বংশলতিকাতে যদি আপ টু 5th জেনারেশন পর্যন্ত উঠে যাওয়া যায়, উভয় পক্ষে স্বামী এবং স্ত্রী উভয়ের পক্ষেই 5টা জেনারেশন অবধি উঠছেন, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যত উপরে উঠছে প্রত্যেকটা জায়গাতে ডাইকোটমি, প্রত্যেকটা জায়গাতে দুটো দুটো ভাগ আসছে। এবং এইভাবে করতে গিয়ে যদি আমরা দেখি যে কোথাও অক্ষমতার ইতিহাস আছে কোনো পরিবারে যদি স্পন্টেনিয়াসলি অ্যাবর্শনের ইতিহাস থেকে থাকে, স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়ে গেছে, বারে বারে গর্ভ নষ্ট হয়ে গেছে, তার আপাত কোনো কারণ মা বাবা জানেন না, চিকিৎসক জানেন না বা বলেননি কখনোই, কিংবা যদি এমন হয় স্টিল বার্থ, অর্থাৎ পরিবারে
বাচ্চা জন্মেছে, ইতিপূর্বে পরিবারে বাচ্চা জন্মেছে কিন্তু মৃত বাচ্চার জন্ম হয়েছে, স্টিল বার্থ, কিংবা বাচ্চা জন্মেছে, জন্মানোর অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা মারা গেছে, আপাত কোনো পজিটিভ ফ্যাক্টরস টিচার্সরা, ডক্টরসরা, দে আর নট অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট হোয়াট আর দ্য প্রবাবল কজেস অফ ডেথ অফ দ্যাট বেবি। এইরকম যে ক্ষেত্রগুলো, এবং যে সমস্ত ক্ষেত্রে স্ত্রীর গর্ভবতী হওয়ার বয়স 35-এর উপরে উঠে গেছে, ফার্স্ট বেবি আসছে 35-এর পরে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে দেখতে পারেন। অর্থাৎ প্রেগন্যান্সি শুরু হয়ে গেছে, 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস সময়ের মধ্যে এই ধরনের টেস্ট করা হয়। মাতৃজঠরে যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে, সেই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভ্রূণটি, এমব্রিওটি সাবমার্জড অবস্থায় রয়েছে, অর্থাৎ সে ফ্রি ফ্লোটিং নয়, উপরে ভাসমান নয়, যে জলের উপরে বা তরলের উপরে ভেসে আছে তাও কিন্তু নয়, কিংবা পুরোপুরি ডুবে গেছে নিচের মধ্যে রয়েছে তাও নয়। সাবমেরিন যেমন ঠিক সমুদ্রের মাঝামাঝি জায়গাতে, জলের মাঝামাঝি স্তরে থাকে, ঠিক তেমনি সাবমার্জড, বাচ্চা না উপরে না নিচে, পুরোপুরি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সে রয়েছে, অনেকটা যেন একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে বাচ্চা রয়েছে। সেই রকম জায়গা থেকে ওই অ্যামনিওটিক ফ্লুইড ডাক্তার কালেক্ট করবেন, যিনি জেনেটিক কাউন্সেলিং করবেন, জেনেটিসিস্ট যে ডক্টর তিনি কালেক্ট করবেন, এবং তারপরে তার কালচার, এই কালচারটা 20 দিন থেকে 1 মাস ধরে কালচার চলতে থাকে, এবং এই কালচারের পরে একটা রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্টে জানা যাবে কোনো ধরনের জিনগত ত্রুটি বা ক্রোমোজোমাল অ্যাভারেশনস, জেনেটিক ডিসঅর্ডার অর ক্রোমোজোমাল অ্যাভারেশনস, জিনগত ত্রুটি বা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসজনিত কারণ নিয়ে কোনো বাচ্চা মাতৃজঠরে এসেছে কিনা। 3টে পদ্ধতির কথা এখানে বলেছি, অ্যামনিওসেন্টেসিস, কোরিয়নিক ভিলি বায়োপসি অ্যান্ড ফিটোস্কপি। এছাড়াও রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতেও টু সাম এক্সটেন্ট জানা যায়। আপনারা জানেন ডিউরিং প্রেগন্যান্সি গাইনোকোলজিস্টরা বলেন অন্তত 2 বারের জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতেই হবে। তবে রিস্কি বেবি থাকলে, প্রেগন্যান্সির কোনো রিস্ক থাকলে, সেক্ষেত্রে চিকিৎসকরা 3rd টাইম আল্ট্রাসোনোগ্রাফির কথা বলতে পারেন। আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু বেবির জন্য খুব কোনো ক্ষতিকারক কোনো বিষয় নয়। অতএব কোন পদ্ধতিতে টেস্টিং হবে সেটা সংশ্লিষ্ট চিকিৎসক স্থির করবেন, যে আইদার অ্যামনিওসেন্টেসিস অর কোরিয়নিক ভিলি বায়োপসি অর ফিটোস্কপি। প্রশ্নটা হচ্ছে রিপোর্ট তো তৈরি হবে, 100% পারফেক্ট রিপোর্ট কোনো জায়গাতেই পাওয়া যায় না, অ্যাটলিস্ট 5% ডিফেক্ট একটা থেকে যায়। অর্থাৎ চিকিৎসক রিপোর্ট দিলেন আপনার গর্ভস্থিত সন্তানের মধ্যে সিভিয়ার টাইপ অফ ডিসেবিলিটি আসবে। আপনি গর্ভকে নষ্ট করলেন না, মনে করলেন নাই মামার থেকে কানা মামা ভালো, অতএব আমার সন্তান থাক, এবং বাচ্চা জন্মালো সম্পূর্ণ সুস্থ, বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হলো সম্পূর্ণ সুস্থ। কারণ 5% ক্ষেত্রে এক্সেপশনালিটি থেকে যায়। অতএব যে রিপোর্ট আসছে, রিপোর্টটা 100% পারফেকশন, এইভাবে কিন্তু জেনেটিক কাউন্সেলিংয়ে রিপোর্ট করা খুব কঠিন হয়ে যায়। এটা শুধু আমাদের দেশ বলে নয়, সারা পৃথিবী, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু একই সত্যই রয়েছে। এখানে খুব বড় একটা প্রশ্ন জাগবে যে জেনেটিক কাউন্সেলিং করে যদি আমি জানতে পারি তাহলে আমি কি করব। অ্যাজ এ প্রফেশনাল কাউন্সেলার্স ভিউ আমি কিন্তু বলবো মোস্ট অফ দ্য টু বি মাদার, উড বি মাদার, they are less interested for abortion to destroy their own baby in their own hands. অধিকাংশ গর্ভবতী মা নিজের হাতে নিজের সন্তানকে নষ্ট করে দিতে পারেন না, in spite of knowing that her baby is a disabled one. এবং এই সমস্ত ক্ষেত্রে একাধিক গবেষণা রয়েছে, প্রচুর গবেষণা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা অর্জন করেছি ফ্রম দ্য প্যারেন্টস
ইন সাচ কেসেস তারা খুব স্পষ্ট করে বলেছেন মায়েরা, আমি হত্যা করতে চাইনি, আমি মানতে পারছি না দ্যাট মাই বেবি ইজ এ ডিসেবলড ওয়ান অর উড বি এ ডিসেবলড ওয়ান, কিন্তু জোর করা হয়েছে পরিবার থেকে। ডাক্তাররা আমাকে বুঝিয়েছেন। আসল কথা, ইমোশনালি মায়েরা এমন একটা অবস্থানে থাকেন যে অবস্থানে দাঁড়িয়ে তারা এই সিদ্ধান্ত সহজভাবে নিতে পারেন না। অন্যদিকে আরেকটি দ্বন্দ্ব কাজ করে মায়েদের মনের মধ্যে, যেমন নেক্সট বেবি কি সম্পূর্ণ সুস্থ হয়ে জন্মাবে, নাকি সেও একই ধরনের জিনগত ত্রুটি নিয়ে জন্মাবে। যদি সেও দ্বিতীয় সন্তানও যদি জিনগত ত্রুটি নিয়ে আসে, তাহলে আমি কি দ্বিতীয় সন্তানকে নষ্ট করব? আমি কি তৃতীয় সন্তানকে নষ্ট করব? সন্তানকে নষ্ট করলে শরীরের উপর কতখানি আঘাত আসে সেটা মহিলা মাত্র, চিকিৎসক মাত্র বোঝেন, জানেন। কিন্তু মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়, প্রাক্ষোভিক ক্ষেত্রে যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটাকে বোঝার সামর্থ্য কতজন মানুষের রয়েছে? সেই ক্ষততে প্রলেপ দেওয়ার মতো মলম বা ওষুধ আমরা কোথায় পাব? অ্যান্ড উই নিড এ গুড নাম্বার অফ প্রফেশনাল কাউন্সেলর, উপযুক্ত পরামর্শদাতা মনোবিজ্ঞানী, যারা এই জায়গাটাকে নিয়ে কাজ করছেন, এই মায়েদের কাছে সাপোর্ট দিতে এগিয়ে আসছেন। এই রকম সংখ্যা পাওয়াটাও অনেক কঠিন কাজ। সুতরাং জেনেটিক কাউন্সেলিং বলে দেওয়া যতটা সহজ, বাস্তবে কিন্তু জেনেটিক কাউন্সেলিং নিয়ে কাজ করা বা প্যারেন্টসদের নিয়ে কাজ করা কিন্তু অনেকটাই কঠিন। তদুপরি জেনেটিক কাউন্সেলিং সমস্ত হসপিটাল বা পলিক্লিনিক বা নার্সিংহোমে হয় না, খুব নির্দিষ্ট একটি দুটি ক্ষেত্রে মাত্র হয়, এবং তার জন্য একেবারে এক্সপার্ট প্রফেশনাল দরকার হয়। এবং আরেকটি ক্ষেত্র, এই জেনেটিক কাউন্সেলিংয়ের জন্য যখন অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করেন একজন উপযুক্ত চিকিৎসক, কোনো ক্ষেত্রে, রেয়ার হলেও কোনো ক্ষেত্রে শুধুমাত্র ওই লিকুইড কালেকশনের কারণে গর্ভস্থিত সন্তানটি নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তাই এই চান্স ফ্যাক্টরও এই সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকে। আমরা নেক্সট পয়েন্ট আসছি, প্রিন্যাটাল পিরিয়ডে প্রিভেনশন অফ কনজেনিটাল ক্রেটিনিজম। জন্মগত ক্রেটিনিজমকে কিন্তু ট্রিটমেন্ট করা যায় হরমোন থেরাপি। আমি এখানে কয়েকটা এরকম বলেছি, এল-থাইরক্সিন, এল-ট্রাইআয়োডোথাইরোনিন, লিওট্রেক্স, যেখানে গয়টার ইজ কমন অ্যামং দ্য প্রেগন্যান্ট উইমেন। সেই সমস্ত ক্ষেত্রে প্রেগন্যান্ট উইমেন, গয়টার মানে গলগণ্ড রোগ, সেক্ষেত্রে 180 থেকে 200 mg পটাশিয়াম আয়োডাইড তারা ডেলি গ্রহণ করতে পারেন। আর যখন আয়োডিনের ডেফিসিয়েন্সির কারণে এনভায়রনমেন্টে এইরকম অসুস্থ শিশু আসে, তখন আমরা এল-থাইরক্সিন সোডিয়াম রেগুলারলি আমরা দিতে পারি। তবে এটা আমি দিতে পারি না, আপনারা দিতে পারেন না, এটা দিতে পারেন অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। অতএব তার কাছে নিয়ে যেতে হবে, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। কনজেনিটাল হাইড্রোসেফালি, জন্মগতভাবে মাথায় যখন জল জমে যায়, তখন তাকে আমরা নিউরোসার্জেনের দ্বারা অপারেশন করাতে পারি, মস্তিষ্কের অপারেশন করে মাথা থেকে ওই জল অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তাকে বার করবার ব্যবস্থা করতে পারি, এবং তাহলে কিন্তু কনজেনিটাল হাইড্রোসেফালি থেকে বাচ্চাটিকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, এবং ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বেবি বা আদার টাইপ অফ চ্যালেঞ্জড বেবি হওয়ার সম্ভাবনা থেকে তাকে আমরা রক্ষা করতে পারবো। ইনফেকশনস ইন দ্য মাদার্স বডি ডিউরিং প্রেগন্যান্সি, গর্ভাবস্থায় মায়ের শরীরে যদি কোনো সংক্রামক ব্যাধি যদি উপস্থিত হয়, মাদার্স বডি কেন হয় না? এনভায়রনমেন্টের কজ থেকে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কি কি আসতে পারে? রুবেলা আসতে পারে, ক্ল্যামাইডি গ্রুপ আসতে পারে, হাই টেম্পারেচার যুক্ত জ্বর আসতে পারে, মিজলস আসতে পারে, মাম্পস আসতে পারে, চিকেন পক্স আসতে পারে, অনেক রকমের সংক্রামক ব্যাধি আসার সম্ভাবনা। একটি নিয়েই আমি একটু আলোচনার সূত্রপাত রাখছি অল্প সময়ের জন্য। ইফ রুবেলা ইনফেকশন টেক্স প্লেস ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, then there is every possibility of give birth of the baby with disability. যে সমস্ত ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে মা রুবেলা দ্বারা সংক্রামিত হন,
সেই সমস্ত ক্ষেত্রে গর্ভস্থিত সন্তান তার কার্ডিওভাস্কুলার সিস্টেম ড্যামেজড হয়ে যায়, তার ভিশন অ্যাফেক্টেড হয়, তার হিয়ারিং স্পিচ অ্যাফেক্টেড হয়, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অ্যাফেক্টেড হয়। খুব রেয়ার কেস যে গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে মা রুবেলা দ্বারা সংক্রামিত অথচ তার সন্তান সুস্থ স্বাভাবিক। অলমোস্ট রেয়ার, অলমোস্ট এক্সেপশনাল। ইফ ইন দ্য সেকেন্ড ট্রাইমস্টার অফ প্রেগন্যান্সি, গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাস অর্থাৎ 3 মাস 1 দিন থেকে 6 মাস, এই পিরিয়ডের মধ্যে যদি মা রুবেলা দ্বারা সংক্রামিত হয় তাহলে 50-50 পসিবিলিটি বাচ্চা ডিসেবলড হতে পারে, বাচ্চার কার্ডিওভাস্কুলার সিস্টেম হার্ট এবং লাংস ড্যামেজড হতে পারে, অথবা বাচ্চা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে জন্মগ্রহণ করতে পারে। ইফ ইন দ্য থার্ড ট্রাইমস্টার অফ প্রেগন্যান্সি, অর্থাৎ 6 মাস 1 দিন থেকে 9 মাস 10 দিন, এই 3 মাস 10 দিন সময়ের মধ্যে মা যদি রুবেলার দ্বারা সংক্রামিত হন তাহলে সন্তানটি রুবেলার দ্বারা সংক্রামিত হয়ে কোনো ধরনের ডিসেবলড হবে না, কিন্তু রুবেলার সে ক্যারিয়ার হতে পারে। তাই রুবেলা ইনফেকশন বিষয়ে বা অন্য যে কোনো ধরনের সংক্রামক ব্যাধি, সিফিলিস, গনোরিয়া, এইডস, আদার টাইপ অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যে কোনো ধরনের সংক্রামক ব্যাধি নিয়ে, বর্তমানে করোনা চলছে, আমরা করোনা নিয়েও ভাবতে পারি, যে কোনো ধরনের সংক্রামক ব্যাধিতে মা যদি সংক্রামিত হন তাহলে সঙ্গে সঙ্গে মেডিসিন স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট এই দুজন ডক্টরের সামনে মাকে নিয়ে যেতে হবে। তারাই কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন নিতে পারবেন। ম্যালেরিয়া হলে, ডেঙ্গু হলে, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু সম্ভাবনা বাচ্চার ডিসেবলড হয়ে জন্মানো। তাই এই বিষয়ে ডিসিশন মেকার কিন্তু একজন মেডিসিন স্পেশালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ গাইনোকোলজিস্ট, দুজনকে সম্মিলিতভাবে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট পয়েন্ট ইজ ডায়াবেটিক প্রেগন্যান্ট। মা যদি ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে ওই রকম মা, তার যদি প্রেগন্যান্সি আসে তাকে বলবো হাই রিস্ক প্রেগন্যান্সি। এই হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে তাকে রেগুলার ট্রিটমেন্টে রাখতে হবে অফ মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। অন্তত পক্ষে দুজন চিকিৎসকের তত্ত্বাবধানে ওই 9 মাস 10 দিন পুরো সময়টা মাকে রাখতে হবে। তিনি কি ধরনের খাবার খাবেন, তিনি কতটা মেডিসিন খাবেন, কি খাবেন, এই সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে, এবং তাদের কথা মতো নিয়মিতভাবে ব্লাড চেক করে দেখতে হবে তার সুগার লেভেলটা কোন জায়গাতে রয়েছে। আবারও মনে করে দিচ্ছি, ডায়াবেটিক মাদার তিনি যদি প্রেগন্যান্ট হন তাহলে তিনি কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি গ্রুপের মধ্যে চলে যাচ্ছেন। ম্যালনিউট্রিশন ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি যদি ম্যালনিউট্রিশন আসে তাহলে মাদারকে সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস দিতে হবে। প্রয়োজনে কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলা যেতে পারে, ডায়েটিশিয়ানের পারমিশন নিয়ে তিনি যেভাবে ছক কষে দেবেন ঠিক তেমনি করে মাকে যেন আমরা নিউট্রিয়েন্টস যুক্ত খাবার দিই। Only the food, sufficient amount of food is not sufficient. Rather, sufficient food with sufficient nutrients. খাবার খেলেই হবে না, ওই খাবারের মধ্যে কতটা পুষ্টি আছে এবং সেটা আমার শরীরকে কতটা গড়ে তুলবে, শরীরের ক্ষতকে কতটা ওভারকাম করতে সহায়তা করবে। এবং আমি যখন প্রেগন্যান্সি কন্ডিশনে খাবার খাচ্ছি তখন আমি একার জন্য খাচ্ছি না, একার নিজের শরীরের জন্যই আমি খাচ্ছি না, আমি একই সঙ্গে গর্ভস্থিত যে সন্তান তাকেও কিন্তু আমি খাওয়াচ্ছি। কারণ প্রত্যেক দিন ওই যে সন্তান একটু একটু করে বড় হচ্ছে, তার সেল ডিভিশন চলছে, মাইটোটিক ডিভিশন চলছে, লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে প্রতিদিন, তার হাড় তৈরি হচ্ছে, তার শরীরের মাংসপেশি থেকে সমস্ত কিছু তৈরি হচ্ছে। এই তৈরি করার জন্য দরকার তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিনস এবং ওয়াটার। তাই মাকে সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক করতে হয়, মাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ভিটামিন নিতে হয়, প্রোটিন নিতে হয়। কোন খাবার কতটা নিতে হবে, মিনারেলস কোন খাবার কতটা নিতে হবে, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য ডায়েটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসার্ন ডক্টরস। Use of medicines and drugs and teratogens should not be introduced in the pregnant mother's body. এটা একটা কমন প্রিন্সিপল যে গর্ভাবস্থায় মায়ের শরীরে কোনো মেডিসিন যাবে না, মায়ের শরীরে কোনো ড্রাগস যাবে না, মায়ের শরীরে কোনো টেরাটোজিনস যাবে না, মানে এনভায়রনমেন্টাল পলিউট্যান্টস। আপনাদের মনের মধ্যে প্রশ্ন উঠবে কেন যাবে না? তার কারণটা আর কিছুই নয়,
গর্ভাবস্থায় প্রতিদিন একটু একটু করে বাচ্চার শরীরের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কালে বাচ্চার কি হয় না, প্রতিদিন এক একটা অর্গানের পরিস্ফুরণ হয়। ওই অর্গানের যখন পরিস্ফুরণ হয়, সেই সময় যদি কোনো মেডিসিন বা কোনো ড্রাগস বা কোনো টেরাটোজিনস, পার্টিকুলারলি ডিউরিং দ্য অর্গানোজেনেসিস পিরিয়ড, প্রথম 3-4 মাসের মধ্যে যদি এটা হয়, তাহলে সেটা ক্ষতিকারক। কিরকম ক্ষতিকারক? 1.5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে যদি কোনো মেডিসিন যায়, তাহলে বাচ্চার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইল বি ড্যামেজড। 2 সপ্তাহ থেকে 7.5 সপ্তাহের মধ্যে যদি কোনো মেডিসিন, মায়ের রোগের জন্য দায়ী কোনো মেডিসিন ঢোকে, তাহলে বাচ্চার মুখের ডেভেলপমেন্ট এফেক্টেড হবে। 1.5 সপ্তাহ থেকে 6.5 সপ্তাহের মধ্যে কোনো মেডিসিন ঢুকলে মায়ের কিন্তু কান অর্থাৎ হিয়ারিং এবিলিটি এফেক্টেড হবে। 1.5 সপ্তাহ থেকে 7 সপ্তাহের মধ্যে চোখের ডেভেলপমেন্ট হয়, ওই পিরিয়ডে মেডিসিন ঢুকলে তাহলে কিন্তু চোখ এফেক্টেড হতে পারে। এইরকম ভাবে রয়েছে হৃৎপিণ্ড, হার্টের ডেভেলপমেন্ট হয় 2 সপ্তাহ থেকে 8.5 সপ্তাহ সময়কাল পর্যন্ত। এই পিরিয়ডে মেডিসিন ঢুকলে হার্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এফেক্টেড হবে। কিডনি এবং আদার যে পার্টস, রিলেটেড পার্টস অফ দ্য বডি, সেগুলো সব মোটামুটি 2.5 সপ্তাহ থেকে 11.5 সপ্তাহের মধ্যে ডেভেলপ করে। অতএব ওই পিরিয়ডটাও কিন্তু খুব সাবধানতা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সমস্ত মা ডায়াবেটিক, তারা যে ইনসুলিন ইনটেক করবেন, তারা কিভাবে করবেন? আমি আগেই বলেছি, আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। সুতরাং যে কোনো ধরনের মেডিসিন নিলে, কেন এটা হয়? কারণ আমার রোগের জন্য আমি মেডিসিন গ্রহণ করছি, কিন্তু আমার গর্ভের মধ্যে যে সন্তান, তার কিন্তু ওই রোগটা নেই। অথবা এই মেডিসিনের পরমাণু ফর্মে যে মেডিসিনটা চলে গেল গর্ভস্থিত সন্তানের শরীরে, সে কি করবে? গর্ভস্থিত সন্তানের অর্গানোজেনেসিস অর্থাৎ অর্গান ফরমেশন, অঙ্গের পরিস্ফুরণকে ব্যাহত করবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। RH ফ্যাক্টর ইনকম্প্যাটিবিলিটি বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা করা দরকার। রক্ত পরীক্ষা করে ব্লাড গ্রুপ এবং ব্লাডের RH ফ্যাক্টর আমাদের জানা অত্যন্ত জরুরি। এটা বর্তমানে আমরা বলছি, এটা অনেক আগেও ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, স্বামী স্ত্রী জানেন না, এবং বিয়ের অনেক পরে বাচ্চা যখন গর্ভে এসছে তখন ব্লাড টেস্ট করতে গিয়ে তারা দেখেছেন যে হাজব্যান্ড RH পজিটিভ এবং স্ত্রী RH নেগেটিভ, তাহলে সে সমস্ত ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের অ্যাডভাইস এবং সাপোর্ট তাদেরকে গ্রহণ করতে হবে। ম্যারেজ বিটুইন ক্লোজ ব্লাড রিলেটিভস শুড বি লিগালি অ্যান্ড সোশ্যালি স্টপ। আমাদেরকে লিগ্যালি, আইনানুগভাবে এবং সামাজিকভাবে আমাদেরকে কিন্তু ঘনিষ্ঠ রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ প্রক্রিয়াকে বা বিবাহ প্রথাকে আমাদের বন্ধ করা উচিত। অন্যথায় ডিসেবলড সন্তান জন্মানোর হার বৃদ্ধি পাবে, অন্যথায় স্টেরাইল অর্থাৎ নন ফার্টাইল বা স্টেরাইল সন্তান জন্মানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে। ডিউরিং প্রেগনেন্সি দেয়ার শুড নট বি এনি ট্রমা or accident or injury in the mother's lower abdomen. ট্রমা মানে আঘাত, যে কোনো ধরনের আঘাত, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট মায়ের তলপেটে যেন না লাগে গর্ভাবস্থায়, এই ব্যাপারটিকেও আমাদেরকে নিশ্চিত করতে হবে। ম্যাটারনাল এজ অফ প্রেগনেন্সি প্রেফারেবলি শুড বি উইদিন 25 to 30 ইয়ার্স, প্রেফারেবলি। কিন্তু এটা তো আমি তো বলবার কেউ নয়, আমরা কেউই বলবার নয়। আমরা শুধু বলতে পারি এই পিরিয়ডটা মধ্যে থাকলেই ভালো, কারণ 30-র পর থেকে ট্রাইজমি বিশিষ্ট আসার সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে ওঠে, এবং কোনো মা চাইবেন না, কোনো বাবা চাইবেন না যে ট্রাইজমি বিশিষ্ট কোনো ধরনের ডিসেবলড সন্তান তাদের সংসারে আসুক। মাদার শুড নট বি অ্যাফেক্টেড বাই হাই ব্লাড প্রেশার, সিভিয়ার মেন্টাল স্ট্রেস অ্যান্ড অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্ড ডেলিভারি। মায়ের যদি প্রেগন্যান্সিতে হাই ব্লাড প্রেশার থাকে, সিভিয়ার মেন্টাল স্ট্রেস থাকে বা ডায়াবেটিস থাকে, তাহলে তিনটের যে কোনো একটা থাকলে তাকে আমরা বলবো হাই রিস্ক প্রেগন্যান্সি। সুতরাং ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হবে। কিভাবে কন্ট্রোলে রাখবেন সেটা মেডিসিন স্পেশালিস্ট বলবেন। সিভিয়ার মেন্টাল স্ট্রেস যদি থাকে,
তাহলেও সেখানে মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে বা কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চিকিৎসা মনোবিজ্ঞানীর সঙ্গে বা কোনো প্রফেশনাল সাইকোলজিক্যাল কাউন্সেলরের সঙ্গে কথা বলা যেতে পারে। অ্যান্ড অ্যানিমিয়া, মায়ের শরীরে যদি প্রেগন্যান্সি পিরিয়ডে অ্যানিমিয়া বা রক্তাল্পতা থাকে তাহলেও তাকে সাবধান হতে হবে, চিকিৎসকের পরামর্শ মতো তাদেরকে চলতে হবে। Mothers should be prevented from all types of infectious disease during pregnancy. গর্ভাবস্থায় মা যদি কোনো ধরনের সংক্রামক ব্যাধির দ্বারা সংক্রামিত হন তাহলে গর্ভস্থিত সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে, ডিসেবলডও হতে পারে। কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে ওই পিরিয়ডে মায়ের যেন কোনো রকমের ইনফেকশাস ডিজিজে সংক্রামিত না হন। আমরা কি করতে পারি? মায়ের শরীর ঠিক থাকলে দিনে 2 বার মা যেন ভালোভাবে স্নান করেন। মা যেন দিনে 2 বার স্নান করে পরিষ্কার করা, আয়রন করা বা রোদে গরম করা জামা কাপড় যেন পরেন। সপ্তাহে 1 বার অন্তত পক্ষে বিছানার চাদর এবং বালিশের কভার গরম জলে ফুটিয়ে যেন পরিষ্কার করা হয় এবং ওই রকম পরিষ্কার বিছানায় তিনি শয়ন করবেন। সম্ভব হলে ওই সময়ে স্বামীর সঙ্গে সহবাস না করাটাই লজিক্যাল। বাড়ির পরিবেশকে সমস্ত ধরনের রোগ জীবাণু মুক্ত রাখতে হবে। মা এমন কোনো পরিবেশে যাবেন না যে পরিবেশে কোনো সংক্রামক ব্যাধি রয়েছে। পাড়াতে বা অন্য কোনো আত্মীয়ের বাড়িতে কেউ সংক্রামক ব্যাধিতে সংক্রামিত, তাকে মা কিন্তু দেখতে যাবেন না ডিউরিং entire period of pregnancy as well as during breastfeeding. প্রশ্ন জাগবে যে এত রকমের কজের ফলে যদি বাচ্চা ডিসেবলড হয়ে জন্মায় বা গর্ভে ডিসেবলড বাচ্চা আসে তাহলে তো সারা পৃথিবীটা ডিসেবলড বাচ্চাতে ভরে যেতে পারে। বাস্তবে তো তা হয় না। আমরা তো দেখতে পাচ্ছি খুব কম সংখ্যায় ডিসেবলড বাচ্চা। এর উত্তরটা প্লমিন অ্যান্ড ফ্রিজ তাদের গবেষণাতে খুব স্পষ্ট করে, বহু গবেষণা রয়েছে, আমি প্লমিন অ্যান্ড ফ্রিজের গবেষণা রিপোর্টটা এখানে বলছি। তারা বলছেন গর্ভে যদি জিনগত ত্রুটি বা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসজনিত ত্রুটি বা অন্য কোনো ধরনের মেজর ত্রুটি থেকে যদি কোনো ডিসেবিলিটি আসে, মেজর ডিসেবিলিটি আসে, তাহলে শতকরা 96 থেকে 97টি বাচ্চা, এইরকম বাচ্চার 96 থেকে 97টি বাচ্চা গর্ভের মধ্যে স্পন্টেনিয়াসলি অ্যাবর্টেড হয়ে যায়। অনেক ক্ষেত্রে মা নিজেও বুঝতে পারেন না, অনেক ক্ষেত্রে মা বুঝতে পারেন, মায়ের লাইফ ইজ অ্যাট স্টেক, খুব বিপদের মধ্য দিয়ে মার জীবন চলে যায় ওই পর্যায়ে। কেন এটা হয়? ইট ইজ বিকজ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট as established by Darwin. এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, শুধু কি এই পরিবেশের মধ্যে আমরা স্ট্রাগল করছি আফটার বার্থ, ফ্রম বার্থ টু ডেথ, ফ্রম ক্র্যাডল টু গ্রেভ? উত্তর না। যে মুহূর্তে গর্ভে আমরা এসেছিলাম, মাতৃজঠরে এসেছিলাম, সেই 9 মাস 10 দিন সময়টা আমাদেরকেও কিন্তু লড়াই করতে হয়েছে মাতৃজঠরের মধ্যে থেকে এক্সিস্ট করার জন্য, বেঁচে থাকার জন্য। আমরা যারা লড়াই করে টিকে গেছি তারাই সারভাইভ করেছি, তারা সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পেয়েছি। বহুজন তারা লড়াইতে টিকে থাকতে পারেনি, তার ফলে গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে, স্টিল বার্থ, মৃত সন্তানের জন্ম হয়েছে, অথবা জন্মের পরে পরেই সন্তান মারা গেছে। কারণ বডির মধ্যে, মায়ের বডির মধ্যে, মায়ের উম্বের মধ্যে যে বায়োকেমিক্যাল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের সঙ্গে লড়াই করতে হয়েছে আমাদেরকে। সুতরাং লড়াইটা আজকে শুরু হয়নি, জন্ম মুহূর্তে শুরু হয়নি। যেই মুহূর্ত থেকে জাইগোট ফর্ম করেছিল আমাদের, সেই মুহূর্ত থেকে কিন্তু আমরা স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের মধ্যে ঢুকে পড়েছি, এবং যারা ফিটেস্ট তারাই সারভাইভ করেছি, বাকিরা সারভাইভ করতে পারিনি। তাহলে 100 জনের মধ্যে আমি যদি ধরে নিই যে 97 জন চলে গেছে বা 96 জন চলে গেছে, বাকি যারা রইল
তাদের মধ্যে আবার একটা পার্সেন্টেজ 1 থেকে 2% জন্মের পরে পরেই মারা যায় বা জন্মের অল্প কিছুদিনের মধ্যে বাচ্চাটি মারা যায়। ফাইনালি মাত্র 1% থেকে 2% খুব কম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ফাইনালি শেষ পর্যন্ত মাত্র 1% মতো বাচ্চা ডিসেবলড হয়ে জন্মায় এবং তারপরে সে বেঁচে থাকে। আমরা ওই রকম খুব লিমিটেড নাম্বার অফ ডিসেবলডকে ফাইনালি দেখতে পাই এবং সেই সংখ্যাটাই একটা ভয়ানক সংখ্যাতে আজকে পরিণত হয়েছে। নেক্সট আসছি আমরা পেরিন্যাটাল প্রিভেন্টিভ মেজার্স। মাতৃ জঠর থেকে যখন ডেলিভারি পেন শুরু হয়ে গেছে, বাচ্চা যখন বেরিয়ে আসতে চাইছে, লড়াই করতে করতে বাচ্চা ভিতরে যখন ক্লান্ত হচ্ছে, সেই সময় বাচ্চা তারও মধ্যে সেই সময়ের জটিলতার কারণে বাচ্চার মধ্যে ডিসেবিলিটি আসতে পারে। প্রথম কথাই বলছি, প্রিভেনশন ডিউরিং চাইল্ড ডেলিভারি। ডেলিভারি শুড বি ইন হসপিটাল or nursing home under the guidance of a competent doctor. খেয়াল রাখবেন শব্দটা, শুধু ডক্টর নয়, একজন কম্পিটেন্ট ডক্টর, তিনি অবশ্যই ট্রেন্ড, তিনি অবশ্যই এক্সপিরিয়েন্সড। এইরকম একজন ডক্টরের তত্ত্বাবধানে কেবলমাত্র হাসপাতাল বা নার্সিং হোমে বাচ্চার ডেলিভারি হবে। প্রথম পয়েন্টটি হচ্ছে, ডেলিভারি পেন শুরু হওয়া মাত্র ডেলিভারির ব্যবস্থা করতে হবে। মাদার শুড নট টলারেট ডেলিভারি পেইন ফর এ prolonged period। কেন না, ডেলিভারি পেন শুরু হয়েছে মানেই ধরে নিতে হবে, ইট ইজ এক্সপেক্টেড যে আস্তে আস্তে মায়ের আমাদের শরীরের যে আম্বেলিক্যাল কর্ডের সঙ্গে যুক্ত ছিল যে প্ল্যাসেন্টা, সেই প্ল্যাসেন্টাটা সেটা ধীরে ধীরে মায়ের বডি থেকে ডিটাচড হতে শুরু করছে। মায়ের বডির সঙ্গে যতক্ষণ অ্যাটাচ, ততক্ষণ আমি অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ফেরত দিতে পাচ্ছি। কিন্তু যদি ডিটাচড হয়ে যায়, তাই ডিটাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু বাচ্চার মধ্যে লড়াই শুরু হয়ে যায় বাইরে বেরিয়ে আসার জন্য। সে তার মতো করে ছটপট করতে থাকে, ডেলিভারি পেন শুরু হয়ে যায়। মায়ের জন্মনালীটি ক্রমাগত একটু একটু করে আকারে বড় হয়, যাতে করে নর্মাল ওয়েতে বাচ্চার ডেলিভারি হতে পারে। সব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না। যে ক্ষেত্রে নর্মাল ডেলিভারি না হবে, উপযুক্ত গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে আগে থেকে সেই ক্ষেত্রে সিজারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পেট কেটে বাচ্চাকে বাইরে বের করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনো ক্ষেত্রেই ফরসেপ ডেলিভারির ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ ফরসেপ ডেলিভারি লিডস টু ডিসেবিলিটি অফ দ্য বেবি। বাচ্চাকে ডিসেবলড করে দেওয়ার জন্য যথেষ্ট শুধু যদি মাত্র ফরসেপ দিয়ে আমরা ডেলিভারি করি। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পৃথিবী ব্যাপী ফরসেপ ডেলিভারি এখন কিন্তু স্টপ হয়ে গেছে। নেক্সট পয়েন্ট ইজ বার্থ অ্যাসফিক্সিয়া, জন্মকালীন শ্বাসকষ্ট। তাহলে যদি জন্মকালীন শ্বাসকষ্ট হয় কি হবে? তাহলে ইন্টেনসিভ কেয়ার সাপোর্ট বাচ্চাকে দিতে হবে। ইন্টেনসিভ কেয়ার সাপোর্ট দিতে গেলে উপযুক্ত হসপিটাল কিংবা নার্সিং হোমের প্রয়োজন। বাড়িতে থেকে এই সাপোর্ট দেওয়া কখনোই সম্ভব নয়। দেরি হয়ে গেলে বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হবে, এমনকি বাচ্চাটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সমস্ত ডেলিভারি, প্রথমেই বলেছি যে ডেলিভারি শুড বি ইন দ্য হসপিটাল অর নার্সিং হোম আন্ডার দ্য গাইডেন্স অফ এ কম্পিটেন্ট ডক্টর। অতএব এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। There should not be head trauma in the baby during delivery, body নয়, in the baby during delivery. ডেলিভারি কালে there should not be head trauma, মাথায় যেন কোনো ধরনের আঘাত না লাগে। বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন বাচ্চার মাথাতে যদি একটা আঘাত লেগে যায়, তাহলে সেই আঘাত থেকে বাচ্চা কিন্তু ডিসেবলড হয়ে যেতে পারে। এবং এটা কখন হয়? যদি কম্পিটেন্ট ট্রেন্ড এক্সপিরিয়েন্স ডক্টর বা নার্স যদি না থাকেন, তাহলেই কিন্তু হেড ট্রমা অফ দ্য বেবি হওয়ার সম্ভাবনা থেকে যায়। উইদাউট প্রেসক্রিপশন অফ স্পেশালিস্ট ডক্টর, মেডিসিন শুড নট বি ইউজ ডিউরিং ডেলিভারি। গর্ভযন্ত্রণা শুরু হয়েছে বলে যন্ত্রণার উপশমকারক কোনো মেডিসিন
মা কিন্তু রিসিভ করবেন না, গর্ভ যন্ত্রণাই তাকে সহ্য করতে হবে। আর যদি কিছু দিতে হয় তাহলে উইদাউট প্রেসক্রিপশন অফ স্পেশালিস্ট ডক্টর কোনো মেডিসিন দেওয়া যাবে না, কারণ ইউজ অফ মেডিসিন ডিউরিং ডেলিভারি মে কজ ডিসেবিলিটি অফ দ্য বেবি। নেক্সট পয়েন্ট, নিওন্যাটাল জন্ডিস মে বি প্রিভেন্টেড বাই ইমিডিয়েট ট্রিটমেন্ট। আমি আগেই বলেছিলাম যে ব্লাড গ্রুপের যদি কোনো প্রবলেম থাকে, মা এবং বাবার মধ্যে ব্লাড গ্রুপ জনিত যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে নিওন্যাটাল জন্ডিস আসতে পারে, এবং নিওন্যাটাল জন্ডিসকে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টের মধ্য দিয়ে প্রিভেনশনে নিয়ে যাব। তা না হলে কিন্তু নিওন্যাটাল জন্ডিস থেকে অনেক ক্ষেত্রে বাচ্চা ডিসেবলড হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ক্ষেত্র বিশেষে ঘটে যায়। কেয়ার শুড বি টেকেন সো দ্যাট নিউবর্ন বেবি ক্যান নট বি ইনফেক্টেড। তাই ডেলিভারি কোনো নোংরা পরিবেশে, অপরিচ্ছন্ন পরিবেশে হবে না, এবং ডেলিভারি হওয়া মাত্র বেবিকে আমরা যে জায়গাটায় রাখবো সেটাও কোনো রকমের অপরিচ্ছন্ন জায়গা যেন না হয়, নোংরা যেন না হয়। ডেলিভারি পিরিয়ডে যে ধরনের কাপড় চোপড় ব্যবহৃত হবে তার প্রত্যেকটাই কিন্তু একেবারে আয়রন করা, গরম জলে ফোটানো, আয়রন করা হতে হবে, তবেই রোগ জীবাণু মুক্ত হবে। এবং যারা ওখানে উপস্থিত থাকবেন ডেলিভারি রুমে, তারাও কিন্তু ইনফেকশন ফ্রি অবস্থায় আসবেন, তাদের জামা কাপড় ওই রকম ভাবে থাকবে। নিউবর্ন বেবি শুড বি প্রোভাইডেড ব্রেস্ট মিল্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ভেরি ইন্টারেস্টিং ফিচার। বাচ্চার জন্মের সাথে সাথে যদি শিশু এবং মা দুজনেই সুস্থ থাকেন, তাহলে প্রথমেই মায়ের বুকের উপরে শিশুটিকে শুইয়ে দিতে হবে, যাতে করে শিশুটি মায়ের হার্টবিট শুনতে পায়, সে যেন বুঝতে পারে যে সে নিশ্চিন্ত জায়গা, তার পরিচিত জায়গাতেই সে রয়েছে। মায়ের বুকে যে প্রথম যে মিল্ক আসে, সেই মিল্কের কালারটা হয় হলুদ এবং যথেষ্ট গাঢ়। এই মিল্কের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য উপাদান সমূহ মাতৃদুগ্ধে ফার্স্ট মিল্কের মধ্যেই রয়েছে। অতএব ওই হলুদ হয়ে যাওয়া গাঢ় দুধের ফোঁটা ফোঁটা মা নিজে চিপে কিংবা অন্য কারুর সহায়তা নিয়ে একটু একটু করে বাচ্চার মুখে দেবেন, তাহলে বাচ্চা আগামী দিনগুলিতে সংক্রামক ব্যাধি থেকে মুক্ত থাকবার একটা সুযোগ থাকবে। আমি পরের দিকে একটা কোথাও দেখেছি, ব্রেস্ট ইজ বেস্ট, মাতৃদুগ্ধের কোনো বিকল্প নাই। আমি দেখাবার চেষ্টা করছি। অনলি ব্রেস্ট ফিডিং টু বেবি ফর ফার্স্ট 6 months, প্রথম 6 মাস বাচ্চা শুধুমাত্র মাতৃদুগ্ধ খাবে। 6 মাস পরে আমরা যেটাকে বলি অন্নপ্রাশন, 6 মাস পরে বাচ্চাকে একটু একটু করে স্টেবল ফুড দিতে হবে, কিন্তু একই সঙ্গে ব্রেস্ট মিল্কও দিতে হবে। যে সমস্ত ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা কাউ মিল্কের কথা ভাববো, কারণ ব্রেস্ট ইজ বেস্ট, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। এটা কিন্তু আমার কথা নয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্লোগান, ব্রেস্ট ইজ বেস্ট। এবং ব্রেস্ট ফিডিংয়ের পদ্ধতিটা কি হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে বেবি এবং মায়ের মাঝে যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দিয়ে বেবি যেন মাতৃদুগ্ধ পান করে। অন্যথায় বেবির মাতৃদুগ্ধ পান করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। মা চেষ্টা করবেন একটু একটু করে তার ব্রেস্টের অ্যারিওলা পার্টটা বেবির মুখের মধ্যে দিতে, তবেই পুরো দুধটাকে সে চুষে খেয়ে নিতে পারবে। আমাদের এই জায়গাটার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের আরও খেয়াল রাখতে হবে যে বেবিকে যখন ব্রেস্ট ফিড করানো হবে, তখন যেন মায়ের চোখ বেবির চোখের সঙ্গে মিলিত অবস্থায় থাকে। কেন মিলিত অবস্থায় থাকবে না, মা বেবিকে ফিল করবেন, দেখবেন, বেবি মাকে দেখবে, বেবি মাকে ফিল করবে। মা যদি অন্য কোনো চিন্তাতে মগ্ন থাকেন, বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর সময়ে বেবি বারে বারে মাকে অ্যালার্ট করার চেষ্টা করবে তার মতো করে, তারপরেই সে নিপলসে জোরে কামড়ে দেবে।
কেন? জাস্ট টু ড্র অ্যাটেনশন অফ দ্য মাদার, মায়ের মনোযোগটিকে সে আকর্ষণ করতে চাইছে, এই আকর্ষণের লক্ষ্যেই সে কিন্তু এই কাজটা করবে। অর্থাৎ ডিউরিং ব্রেস্ট ফিডিং মা কিন্তু টিভি দেখবেন না, মোবাইলে থাকবেন না, অন্য কারুর সঙ্গে ইনক্লুডিং হাজব্যান্ড, ইনক্লুডিং হার ফাদার ওর মাদার, কারুর সঙ্গে মা কিন্তু তখন ইন্টারাকশন করবেন না। যতখানি সম্ভব সম্পূর্ণ কাম এন্ড কোয়াইট, একেবারে নীরব, একেবারে ঠান্ডা সুন্দর একটি পরিবেশে মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবেন এবং বেবিকে ব্রেস্ট ফিড করাবেন। এই বিষয়টাকে আমাদের নজর রাখতে হবে। নেক্সট আমরা আসছি পোস্ট ন্যাটাল প্রিভেন্টিভ মেজার্স, অর্থাৎ জন্মের পরবর্তীকালে আমরা কি কি ধরনের প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি যাতে করে বাচ্চাটি ডিসেবিলিটিকে অ্যাকোয়ার করবে না, অর্জন করবে না। যে বাচ্চা ডিসেবলড হয়ে জন্মগ্রহণ করেছে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে সে নিয়ে অন্যান্য লেকচারের মধ্যে বিস্তারিতভাবে আপনারা শুনতে পাবেন যে প্যারেন্টসের রোল কি হবে, ফ্যামিলির রোল কি হবে, সোসাইটির রোল কি হবে, স্কুলের রোল কি হবে, টিচারদের রোল কি হবে। কিন্তু আমরা এখানে দেখাচ্ছি যে পোস্ট ন্যাটাল পিরিয়ডে, অর্থাৎ জন্মের পরে বাচ্চা যখন একটু একটু করে বড় হচ্ছে, যখন শুয়ে আছে হাত পা নাড়ছে, যখন বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, যখন বাচ্চা কিছু ধরে ধরে দাঁড়াবার চেষ্টা করছে, ধরে হাঁটছে, যখন বাচ্চা একাকী হাঁটছে এবং হাঁটতে গিয়ে বারে বারে পড়ে যাচ্ছে, এই পুরো সময়কাল 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত বিশেষ করে এই পিরিয়ডে, এই পোস্টন্যাটাল পিরিয়ডে কি ধরনের আমরা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি যাতে করে বাচ্চার মধ্যে কোনো ধরনের ডিসেবিলিটি না আসে। প্রথম হচ্ছে প্রিভেনশন শুড বি টেকেন ফ্রম বার্থ ট্রমা। বার্থ ট্রমাটা কি না, জন্মকালীন যে আঘাত, সে আঘাত অনেক সময় হতে পারে, জন্মকালীন শুধু নয়। ফ্রম ট্রমা যদি বলি এক কথায়, জন্মেছে বাচ্চা, পড়ে গেছে, মাথায় আঘাত লেগেছে, খাট থেকে পড়ে গেছে, আঘাত লেগেছে, উপর থেকে কোনো জিনিস মাথার উপর পড়েছে, আঘাত লেগেছে, ট্রমা। ট্রমাটা সাইকোলজিক্যাল ট্রমা হতে পারে, মা বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাচ্চা এটা রিসিভ করতে পারছে না, ছোট বাচ্চা, ট্রমা হয়ে যেতে পারে। বাচ্চা এতদিন পর্যন্ত মায়ের বুকের দুধ খাচ্ছিল, হঠাৎ করে বাচ্চাকে আমরা বটল মিল্ক দিয়ে দিলাম এবং মায়ের অ্যাবসেন্সে, মা দীর্ঘ সময় ধরে নেই, মায়ের অ্যাবসেন্সে বাচ্চাকে আমরা হঠাৎ করে দিচ্ছি, অর্থাৎ মায়ের কাছ থেকে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, আবার কখনো সে বটল মিল্ক খাচ্ছে, এই ব্যবস্থাটা না রেখে একদম ডাইরেক্টলি ওই চার্জ করছি, ট্রমা আসতে পারে। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট টেক্স প্লেস ইনসিডেন্টালি, এখানে আমাদের কোনো হাত নেই। ম্যালনিউট্রিশন থাকতে পারে, বাচ্চা অপুষ্টির শিকার হতে পারে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন কোনো রকমের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আক্রান্ত না হয়। আমরা আগেই আলোচনা করেছি যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন লিডস টু ম্যারাসমাস অ্যান্ড অর কোয়াশিয়ারকার, এবং এই সমস্ত ক্ষেত্রে বাচ্চার ডিসেবিলিটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে যায়। রিসিভিং পিকা, পিকা মানে নোংরা, অনেক ক্ষেত্রে নিজের মল বাচ্চা নিজেই খেয়ে ফেলছে, অন্যান্য কোনো প্রাণীর মল পড়ে আছে, বাচ্চা সেইটি কুড়িয়ে খেয়ে নিয়েছে, নোংরা মাটি খেয়ে নিয়েছে, কোনো পোকামাকড় বাচ্চা খেয়ে নিয়েছে। অতএব পিকা, খুব সাবধান, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা বেবিকে সুস্থ লাইফের দিকে রাখতে পারবো। সেকেন্ড পয়েন্ট ইজ মেনটেনিং হাইজিন বাই দ্য বেবি। মেনটেনিং হাইজিন, একটা সুস্থ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, বাড়ি রোগ জীবাণু মুক্ত হবে, যে ঘরে যে পরিবারে বাচ্চা বড় হচ্ছে রোগ জীবাণু মুক্ত হবে। বাচ্চাকে এমন কোনো পরিবেশে আমরা নিয়ে যাব না যে পরিবেশে কোনো রকমের সংক্রামক ব্যাধির সুযোগ রয়েছে, যে পরিবেশে খারাপ কিছু সংঘটিত হবার সুযোগ রয়েছে, যে পরিবেশে নোংরা কিছু রয়েছে, এরকম কোনো পরিবেশে আমরা কিন্তু বেবিকে নিয়ে যাব না। কারণ মেনটেনিং হাইজিন বাই দ্য বেবি ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্স। বাচ্চার
একেবারে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হচ্ছে বাচ্চার হাইজিন আমাদের মেনটেন করতে হবে। তাই নিয়মিত 2-3 বার করে তার জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে। টয়লেট করে ফেললে বা পটি করে ফেললে অবশ্যই তার জামা কাপড় পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে। তার বিছানায় যদি সে টয়লেট করে ফেলে সঙ্গে সঙ্গে সেই বিছানাকে চেঞ্জ করে দিতে হবে, পরিষ্কার করে তাকে কাচতে হবে সাবান দিয়ে, তাকে রোদে শুকোতে হবে, সম্ভব হলে সব কিছুকে ভালো করে আয়রন করে দিতে হবে, যাতে করে কোনো ধরনের রোগ জীবাণু তার জামা কাপড়ের মধ্য দিয়ে, তার বিছানার মধ্য দিয়ে তাকে আক্রমণ করতে না পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। Child should be prevented from infections in the eyes and ears. চোখ থেকে সংক্রামক আসতে পারে, কানের সংক্রামক খুব কমন ব্যাপার। যদি নোংরা জলে স্নান করে, যদি ধুলোবালি কানের মধ্যে ঢোকে, যদি তেল চিটচিটে বিছানায় বাচ্চা ঘুমোয়, যদি বালিশের কভার নিয়মিতভাবে পরিষ্কার না করা কিংবা ওই রকম বেড কভারের মধ্যে বাচ্চাকে যদি শোয়ানো হয়, তাহলে সেক্ষেত্রে অটাইটিস মিডিয়া অর্থাৎ কানে পুঁজ নামক রোগ আসতে পারে, এবং সেটা যদি আসে বাচ্চার কিন্তু হিয়ারিং ডিসেবিলিটি চলে আসবে। আইজে যদি কোনো ধরনের কোনো ইনফেকশন হয়, সে নোংরা জল থেকে হতে পারে, নোংরা বাতাস থেকে হতে পারে, নোংরা হাত থেকে হতে পারে, নোংরা জামা কাপড় থেকে হতে পারে, যদি কোনো রকম ইনফেকশনস আসে তাহলে সেক্ষেত্রে বাচ্চার ভিজুয়াল ডিসেবিলিটি আসতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করব যে ইনফেকশনস থেকে বাচ্চাকে যেন আমরা দূরে রাখতে পারি এবং উপযুক্ত হাইজেনিক এনভায়রনমেন্ট আমরা যেন প্রতিটি শিশুকে প্রোভাইড করতে পারি। ভ্যাকসিনেশন এগেনস্ট দ্য ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি থেকে শিশুকে রক্ষা করার জন্য একেবারে জন্ম মুহূর্তেই দেওয়া হয় 0 ডোজ পোলিও। 0 ডোজ পোলিও দেওয়ার পর থেকে পরপর বিভিন্ন রকমের সংক্রামক ব্যাধি থেকে মুক্তির জন্য ভ্যাকসিনগুলো দেওয়া হয়। আপনারা জানেন 1976 সালের পর থেকে সারা পৃথিবীর কোনো রাষ্ট্রে আর কেউ স্মল পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয়নি। অর্থাৎ গুটি বসন্তের ভ্যাকসিনেশনকে আন্তর্জাতিকভাবে সার্বজনীনভাবে করা সম্ভব হয়েছে। তাই গুটি বসন্তের দ্বারা সংক্রামিত হয়ে গিয়ে মানুষ ডিসেবলড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ দৃষ্টিহীন হচ্ছে, এই ঘটনা 1976-এর পর থেকে সারা পৃথিবীর আর কোথাও ঘটেনি। আমরা একই সময়ে চেষ্টা চালাচ্ছি, সারা পৃথিবী চেষ্টা চালাচ্ছে পোলিও মুক্ত পৃথিবী তৈরি করতে। অর্থাৎ পোলিও ইনফেকশনস এখান থেকে কি হয়, মূলত হয় লোয়ার লিম্বস ডিসেবিলিটি, দুটি পা এমনকি কোমর পর্যন্ত আক্রান্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষেত্র বিশেষে যদি তাৎক্ষণিক পোলিওকে যদি ধরতে না পারা যায়, উপযুক্ত চিকিৎসা, উপযুক্ত ইন্টারভেনশনের সুযোগ যদি না যাওয়া যায়, তাহলে পোলিও থেকে কোনো মানুষ অ্যাবনর্মাল পর্যন্ত হয়ে যেতে পারে, মেন্টাল ইলনেস পর্যন্ত তার মধ্যে চলে আসতে পারে। তাই উপযুক্ত ভ্যাকসিনেশনস বিষয়ে আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে, ব্রেস্ট ফিডিং বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। হাই ফিভার, ছোট বাচ্চাদের মধ্যে প্রায়শই উচ্চ তাপমাত্রা যুক্ত জ্বর আসে। হাই ফিভার মাস্ট বি প্রিভেন্টেড, উচ্চ তাপমাত্রার জ্বর যেন না থাকে, না আসে, খেয়াল রাখতে হবে। অ্যান্ড মেজার্স শুড বি টেকেন উইদাউট এনি ডিলে। বাচ্চার জ্বর এসছে, একদম সময় নষ্ট করা যাবে না, ইমিডিয়েটলি কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং বাচ্চার জ্বর এলে 100-র উপরে যদি তার টেম্পারেচার হয়, তাহলে তাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে, অথবা মাথায় জলপটি দিয়ে তার টেম্পারেচারকে ফল করাতে হবে। ওকে, এবং ডাক্তারের কথা মতো টাইমের রেকর্ড রাখতে হবে যে কতক্ষণ অন্তর অন্তর তার টেম্পারেচার আসছে, টেম্পারেচার কতক্ষণ থাকছে এবং কখন টেম্পারেচার চলে যাচ্ছে। এখন প্রায়শই আপনারা লক্ষ্য করবেন যে এয়ার হর্ন, এমনকি প্রত্যন্ত গ্রামগুলোতেও পর্যন্ত এয়ার হর্ন, হাই ইন্টেন্সিটি সাউন্ড ফ্রম মাইক্রোফোন, এয়ার হর্ন বা হাই ইন্টেন্সিটি সাউন্ড, এর ফলে কি হয়,
ছোট বাচ্চার কানে তার হিয়ারিং লস তৈরি হয়, এবং যে সমস্ত বাচ্চার হিয়ারিং লস আছে, যারা হিয়ারিং এইডস ব্যবহার করছে, তারা কিন্তু আরো বেশি করে বিপদের মধ্যে চলে যায়। তাই আমরা দেখাচ্ছি যে হিয়ারিং লস ইন চিলড্রেন ডিউ টু এক্সেসিভ ইউজ অফ ইয়ারফোনস। কানে যদি, এখন এটা একটা ফ্যাশন তৈরি হয়ে গেছে, সবাই জানেন যে কানে ইয়ারফোন লাগানো আছে, এই কানে এক্সেসিভ ইউজ অফ ইয়ারফোন থেকে হিয়ারিং লস ইন চিলড্রেন মে টেক্স প্লেস। উই মাস্ট বি ভেরি মাচ কশাস অ্যাবাউট দিস ফ্যাক্ট। রেগুলার কলেরা should be treated, either the vision of the child may be affected. রেগুলার কলেরা আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ ঘন ঘন উদরাময়, ঘন ঘন পাতলা পায়খানা, এখান থেকে যেন আমরা বাচ্চাকে রক্ষা করতে পারি। ঘন ঘন পায়খানা হলে কি হবে না, বডি থেকে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে যাবে, অ্যান্ড ভিটামিন এ ডেফিসিয়েন্সি লিডস টু ডিফেক্ট ইন ভিশন, তার দৃষ্টির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এবং ফাইনালি কি হবে, দি চাইল্ড মে বি এ ভিজুয়ালি ডিসেবলড, দৃষ্টিহীন শিশু হয়ে যাবে। ওকে, নেক্সট, রেগুলার হেলথ চেক আপ অফ দ্য বেবিজ বাই দ্য চাইল্ড স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড ডেন্টিস্ট। চাইল্ড স্পেশালিস্ট কি করবেন, শিশুর সাধারণ স্বাস্থ্যটাকে তিনি লক্ষ্য রাখবেন, হার্ট, লাংস এইগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে কিনা, লিভার ঠিকঠাক কাজ করছে কিনা, কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা, অল দিস থিংস দিস উইল বি চেকড বাই দ্য চাইল্ড স্পেশালিস্ট। কিন্তু তার চোখ, তার দৃষ্টির কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাকে বুঝতে গেলে বাচ্চাকে আই স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে, সম্ভব হলে প্রত্যেক 6 মাস অন্তর একবার করে আই স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া। ইএনটি স্পেশালিস্ট, তার কানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার হিয়ারিংয়ে কোনো প্রবলেম আসছে কিনা, কারণ হিয়ারিংয়ে যদি প্রবলেম চলে আসে, দ্যাট মে লিডস টু স্টপেজ অফ স্পিচ, স্পিচ উইল বি স্টপড, তার কথাবার্তা বন্ধ হয়ে যাবে, সে আর কথাই ঠিক মতো বলতে পারবে না, অথবা একেবারেই কথা বলতে পারবে না। কারণ আমরা আগে শুনি শব্দ, তারপরে সেই শব্দকে কি করে তৈরি করতে হয় সেই ব্যাপারটার উপরে আমরা নিজেরাই নিজেকে ট্রেন আপ করি, এবং তারপরে আমরা কথা বলতে শিখি। কিন্তু প্রথমেই যদি আমার হিয়ারিং পার্ট অফ দ্য ইয়ার যদি অ্যাফেক্টেড হয়ে যায়, আমার কান অর্থাৎ শ্রবণ যন্ত্রটা যদি ক্ষতিগ্রস্ত হয়, কিংবা মস্তিষ্কের হিয়ারিং সেন্টার অফ দ্য ব্রেন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি কিন্তু শুনতে পাবো না। কান ঠিক আছে, সব অর্গান ঠিক আছে, ইনক্লুডিং দ্য অডিটরি নার্ভ, সেও ঠিক আছে, কিন্তু অ্যাফেক্টেড হয়েছে হিয়ারিং সেন্টার অফ দ্য ব্রেন, তাহলে আমি কিন্তু কিচ্ছু শুনতে পাবো না, আর শুনতে না পেলে আমার পক্ষে কথা বলা প্রায় অসম্ভব। কিংবা আমি সবই শুনতে পাই, বাট স্পিচ সেন্টার অফ দ্য ব্রেন ইজ অ্যাফেক্টেড। আমার মস্তিষ্কের স্পিচ সেন্টার, যেখান থেকে আমার কথাগুলো উঠে আসছে, যে আমার বিভিন্ন স্পিচ অর্গানকে নাড়াচ্ছে, মুভ করাচ্ছে একটা নির্দিষ্ট ফ্যাশনে, তার ফলে আমি কথা বলতে পারছি, আমার সেই স্পিচ সেন্টার অফ দ্য ব্রেন ইজ অ্যাফেক্টেড, বা স্পিচ অর্গানসগুলো অ্যাফেক্টেড, তাহলেও কিন্তু আমার পক্ষে কথা বলা সম্ভব নয়, বাট হিয়ারিং রিমেন্স নর্মাল। কিংবা মাথার পিছন দিকে রয়েছে ভিজুয়াল সেন্টার অফ দ্য ব্রেন, অতএব পিছন দিকে যদি আমি আঘাত খাই, পড়ে যাই শক্ত পাথরের উপরে, শক্ত কোনো কিছুতে যদি আঘাত খাই, পিছন থেকে কেউ যদি হঠাৎ করে মাথাতে খুব জোরালো আঘাত করেন, তাহলে আমার ভিজুয়াল সেন্টার অফ দ্য ব্রেন উইল বি ড্যামেজড, এবং সেখান থেকে আমি কিন্তু দৃষ্টিহীন হয়ে যেতে পারি। আমার সামনের দিকটা, দ্যাট ইজ দ্য ফ্রন্টাল লোব, মস্তিষ্কের ফ্রন্টাল লোব, এই জায়গাটা কি করে, আমার মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে, আর একই সঙ্গে আমার কগনিটিভ এরিয়াকে, আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে এই দুটো এরিয়া খুব কাছাকাছি রয়েছে বলে বিজ্ঞানীরা বলছেন, প্রতি 100টি বাচ্চা যারা সেরিব্রাল পলসি বা মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে, এইরকম 100টি বাচ্চার মধ্যে 75টি বাচ্চা সে কিন্তু ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। অর্থাৎ সেরিব্রাল পলসি যে বাচ্চাদের মধ্যে আছে, তাদের বেশিরভাগের মধ্যে রয়েছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, কিন্তু একই সঙ্গে সবার মধ্যে নয়। সেরিব্রাল পলসি উইথ নর্মাল ইন্টেলিজেন্স
অথবা উইথ হাই লেভেল অফ ইন্টেলিজেন্স, হাই লেভেল অফ ক্রিয়েটিভ এবিলিটি, সেটাও কিন্তু আমরা পেয়ে যাই। আমাদের একই সঙ্গে দরকার ডেন্টিস্ট, দাঁতের অ্যারেঞ্জমেন্ট ঠিক হচ্ছে কিনা, নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দাঁতের ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের রোল প্লে করতে হবে। আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের ট্রাইজমির ক্ষেত্রে দাঁতের গঠন স্বাভাবিক থাকে না, দাঁতের অ্যারেঞ্জমেন্ট স্বাভাবিক থাকে না, তাই এই বিষয়টাকে নিয়ে আমাদের মাথা ঘামাতে হয়। এবং এখানে একটা স্লোগান, এটিও আমার স্লোগান নয়, এই স্লোগানটিও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্লোগান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মাদার অ্যান্ড দ্য চাইল্ড ফার্স্ট অ্যান্ড অলওয়েজ। মা এবং শিশু, তাদের উপরে সব থেকে গুরুত্ব দিতে হবে। সমাজ, আমাদের সমাজ ঠিক উল্টো পথে চলে, মায়ের উপরে গুরুত্ব কমিয়ে দেয়, শিশুর উপরেও গুরুত্ব কমিয়ে দেয়। মা এবং শিশু দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট যেন খুব ভালো হয়। আমরা বাউলবাইয়ের থিওরিতে যদি আমরা ঢুকে যাই, তাহলে সেখানে গেলে আমরা দেখতে পাবো যে মা এবং শিশুর মধ্যে পারস্পরিক অ্যাডজাস্টমেন্ট ভীষণভাবে জরুরি। যেই মুহূর্তে বাচ্চা জন্ম হবে, মা এবং শিশু দুজনের স্বাস্থ্য ঠিক থাকলে মায়ের কোলে সঙ্গে সঙ্গে শিশুকে দিতে হবে। এইখানে যেন আমাদের কোনো ধরনের ত্রুটি বা দেরি যেন না হয়। আমরা এখান থেকে টোটাল কনক্লুশনে আসছি। এই কনক্লুশনটা কিন্তু ভীষণভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি অনুরোধ করব সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এর প্রত্যেকটি শব্দকে জাস্ট শব্দ বলে নয়, যেন বেদের কথা, যেন কোরআনের কথা, যেন কোনো ধর্মশাস্ত্রের কথা ভেবে আপনারা গুরুত্ব দেবেন। অক্ষমতার সমস্যা বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের, কোনো একটিও সমাজ নেই যেখানে সমস্ত ধরনের অক্ষমতার সমস্যা একই রকমের হবে। অতএব কোন সমাজে আমরা রয়েছি তার উপর নির্ভর করবে শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, স্বল্প শিক্ষিত সমাজ, দরিদ্র সমাজ, ধনী সমাজ। সমাজকে আমরা বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পারি। অতএব কোন ধরনের সমাজের মধ্যে রয়েছি তার উপর নির্ভর করবে অক্ষমতাজনিত সমস্যা আমাদেরকে কিভাবে এফেক্ট করছে বা আমার বেবিকে কিভাবে এফেক্ট করছে। যেমন শহরের যে সমাজ, সেই সমাজে অক্ষমতার যা সমস্যা, আর গ্রামীণ যে সমাজ, সেই সমাজে অক্ষমতার সমস্যা কিন্তু এক নয়। জয়েন্ট ফ্যামিলি, সেখানে অক্ষমতার যে সমস্যা, তার সঙ্গে নিউক্লিয়ার ফ্যামিলির অক্ষমতার সমস্যা পৃথক। এবং শুধু তাই নয়, যদি সেটা ব্রোকেন ফ্যামিলি হয় তাহলে সেক্ষেত্রে অক্ষমতাজনিত সমস্যা আরও অন্য রকমের হবে। কোনো একটি সমাজের বৈজ্ঞানিক সচেতনতা, ধর্মীয় চিন্তাধারা, সামাজিক সংস্কার, সাংস্কৃতিক মূল্যবোধ ইত্যাদির উপর নির্ভর করে অক্ষমদের প্রতি সমাজের মনোভাব গঠিত হয়। অতএব সমাজ যত বেশি বৈজ্ঞানিকভাবে সচেতন, বিজ্ঞানের সচেতনতা যে সমাজের প্রতিটি মানুষের মধ্যে যত বেশি, সেই সমাজ তত সহজে অক্ষমতাকে গ্রহণ করতে শেখে। ধর্মীয় চিন্তাধারা, কোনো ধর্মীয় চিন্তাধারা অক্ষমতার বিরুদ্ধে মিথ্যা তত্ত্বকে আমাদের সামনে তুলে ধরে, এবং যারা ধর্মের দ্বারা বিশেষভাবে প্রভাবিত তারা ওই মিথ্যা তত্ত্বকে সঠিক বলে, সত্য বলে তারা গ্রহণ করেন। এটিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিক সংস্কার, চিরকালীন সমাজের যে সংস্কার, সেই সংস্কার কি না, তোমার বাচ্চা ডিসেবলড, তাহলে তোমার শ্রাদ্ধ কে করবে? তোমার বাচ্চা ডিসেবলড, বয়স্ক জীবনে হু উইল লুক আফটার ইউ? তোমার বাচ্চা ডিসেবলড, তাহলে সে তো আর লেখাপড়া করতে পারবে না, চাকুরি করতে পারবে না, বিয়ে করতে পারবে না, তোমার একটি পরিবার তৈরি করে যেতে পারবে না। সুতরাং সামাজিক সংস্কার যেমন হবে ঠিক তার উপর নির্ভর করে স্থিরীকৃত হবে একটি সমাজের অক্ষমতার সমস্যা কেমন। তার সাংস্কৃতিক মূল্যবোধ, এটিও কিন্তু অক্ষমতাকে বিশেষভাবে প্রভাবিত করে। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো একটি পরিবারকে নিয়ে, কোনো একটি সমাজকে নিয়ে, কোনো একটি শিশুর অক্ষমতাকে নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এই প্রত্যেকটি বিষয়ের উপর আমরা বিশেষভাবে গুরুত্ব দেব।
এছাড়াও অক্ষমদের সম্বন্ধে মানুষের ধারণার অভাব অথবা ভ্রান্ত ধারণার কারণে অক্ষমদের প্রতি আমাদের যে মনোভাবের প্রকাশ ঘটে তার উপর নির্ভর করেও অক্ষমদের অক্ষমতাজনিত সমস্যার উদ্ভব ঘটে। আমি এক্ষেত্রে এসএলডি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি বিশিষ্ট বাচ্চা, এসএলডি যারা, তাদের ফিজিক্যালি দে আর নর্মাল, ভিজুয়ালি নর্মাল, স্পিচ অ্যান্ড হিয়ারিং নর্মাল, আপাতভাবে কোনো ধরনের ডিসেবিলিটি তাদের মধ্যে নেই, ইন্টেলেকচুয়ালি তারা নর্মাল, ক্রিয়েটিভ এবিলিটিতে তারা অত্যন্ত হাই বা নর্মাল হবে, কিন্তু তাদের অনলি প্রবলেম ইন লার্নিং। লার্নিং এর তিনটে মেজর ডাইমেনশন, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। কেউ শুধু রিডিংটা করতে পারে না, রাইটিং পারে, অ্যারিথমেটিক পারে। কেউ রিডিং পারে না তো রাইটিংও পারে না, অ্যারিথমেটিক পারে। কেউ রাইটিং পারে, রিডিং পারে না, অ্যারিথমেটিক পারে। কেউ বা রিডিং রাইটিং পারে না, অ্যারিথমেটিক পারে। এই সমস্ত শিশুরা গান বাজনা, ছবি আঁকা, খেলাধুলা, নাচ, সামাজিক কাজকর্ম, নেতৃত্ব দান, যে কোনো জায়গাতে সব কিছুতে দে আর এক্সপার্ট, দে মে বি এক্সপার্ট ওয়ান। Their only problem is that they are either unable to read or write or do calculate. তারা হয় পড়তে পারে না, অথবা লিখতে পারে না, অথবা তারা অঙ্ক করতে পারে না। তার ফলে সমাজের মনোভাবের এক ভয়ানক প্রকাশ ঘটে যায় এই সমস্ত বাচ্চাদের উপরে। কিরকম ভাবে সমাজের মনোভাবের প্রকাশ ঘটে? এই বাচ্চাদেরকে মনে করা হয় যে ওরা পড়াশোনা করতে চায় না, ওরা অত্যন্ত লেজি মনোভাবের, লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ নেই, বাবা মা ওদের প্রতি খেয়াল করেন না, তাই ছেলেটি বা মেয়েটি পরীক্ষায় পারে না বা স্কুলে পারে না, আর তাই সে ফেল করে, তাই তাকে ড্রপ আউট করাতে হয়। কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ভুল। প্রবলেম হচ্ছে এখানে, উই দ্য টিচার্স উই আর আনএবল টু আইডেন্টিফাই হু হ্যাভ SLD, specific learning disability, like dyslexia or reading difficulty, or dyslexia or dysgraphia or writing disability, and dyscalculia or mathematical disability. We the teachers must be aware about it. তা না হলে আমরা শিশুকে চিহ্নিত করতে পারবো না, তার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে পারবো না। আমরা শুধু শুধু উইল ব্লেম upon the baby and never upon us. আমরা নিজেদের কোনো দোষ দেখতে পাবো না, আমরা শিশুর উপর দোষ আরোপ করব। বাবা মা নিজেদের কোনো দোষ দেখতে পারেন না, তারা শিশুর উপর বা টিচারের উপর দোষ আরোপ করেন, আর শিশু ঠিক বুঝে উঠতে পারে না হোয়াট ইজ রং, তার জীবনে ভুল কোথায়। এবং এই সমস্ত বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রে দে আর ড্রপ আউট ফ্রম দ্য মেইন স্ট্রিম স্কুল। এনসিইআরটির মতে একটি স্কুলে যদি 100টি বাচ্চা থাকে, তার শতকরা 12% অ্যাফেক্টেড ফ্রম এসএলডি। দক্ষিণ ভারতে দিলশাদের গবেষণা বলছে 24% অফ দি স্কুল গোয়িং পপুলেশন আর অ্যাফেক্টেড ফ্রম এসএলডি। আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট তারা ডোর টু ডোর রিসার্চ করে বলেছেন 40 to 50% অফ দি স্কুল গোয়িং পপুলেশন হ্যাভ এসএলডি। এই এসএলডিদেরকে যদি আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়ে, রেমিডিয়াল টিচিং নিয়ে, তাদেরকে জেনে বুঝে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে তারা ড্রপ আউট হবে, তাহলে ইনক্লুসিভ এডুকেশন হবে না, এবং তারা অসামাজিক কাজকর্মের মধ্যে ঢুকে পড়তে পারে। কারণ they are interested to take revenge against the society, against the teachers, against the peer groups. কারণ আমার বুদ্ধিমত্তা রয়েছে, আমি যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু টিচাররা আমাকে বুঝতে পারেনি। আপনারা মনে করুন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই মেজদা গল্পটি। মেজদার গল্পে বুঝতে পারবেন যে মেজদা বারে বারে 3 বার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে 4র্থবার এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং সেখানে বলা হচ্ছে যে পরীক্ষকরা বুঝতে পাচ্ছেন না মেজদাকে। অতএব এসএলডি নিয়ে আমাদের বিশেষভাবে ভাববার অবকাশ রয়েছে। হেলেন কেলার বলছেন, নট ব্লাইন্ডনেস বাট দ্য অ্যাটিটিউড অফ দ্য সিইং টু দ্য ব্লাইন্ড ইজ দ্য হার্ডেস্ট বার্ডেন টু বিয়ার। আমি দৃষ্টিহীন, এটা আমার ক্ষেত্রে কোনো কষ্টই নয়, কোনো যন্ত্রণা নয়, কিন্তু যন্ত্রণা হচ্ছে দৃষ্টিমানরা আমার উপরে যে দৃষ্টিভঙ্গি দিচ্ছে, যে অ্যাটিটিউড শো করছে আমার প্রতি, আমার দৃষ্টিহীনতার প্রতি, সেইটি আমি বহন করতে পারছি না। And that's true. The attitude of the common society towards the disabled is always negative. In rare cases, it is positive.
সুতরাং অক্ষমদের সম্বন্ধে সচেতন করা, অর্থাৎ কারা অক্ষম ও অক্ষমতার কারণ কি, অক্ষমতা প্রতিরোধের সম্ভাব্য উপায় কি এবং অক্ষমদের প্রতি সমাজের মনোভাব কি হওয়া উচিত ইত্যাদি সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমাদের অজ্ঞতা, ভ্রান্ত ধারণা, অন্ধবিশ্বাস, মৌলবাদী চিন্তাধারার কারণে বহু শিশু অক্ষম হয়ে জন্মায় অথবা জন্মের পর অক্ষমতা অর্জন করে। আমি যখন পজিটিভ ফ্যাক্টরস অফ ডিসেবিলিটি বলেছি, সেইটাকে বারে বারে যদি আপনি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের ভ্রান্ত ধারণা, আমাদের অন্ধবিশ্বাস, আমাদের মৌলবাদী চিন্তাধারার কারণেই বহু শিশু অক্ষম হয়ে জন্মায় বা জন্মের পরে অক্ষমতা অর্জন করে। Prolonged period of delivery pain leads to birth of a disabled baby. বাবা মার টাকা আছে, নিয়ে যাবেন না, কিংবা পরপুরুষ স্পর্শ করবে আমার স্ত্রীকে, আমার বৌমাকে, তাই তারা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না। আর লেডি ডাক্তার সব ক্ষেত্রে পাওয়া যায় না। উপযুক্ত বৈজ্ঞানিক সচেতনতা জনগণের মধ্যে সৃষ্টি করতে পারলে বহু ক্ষেত্রেই আমরা শিশুকে অক্ষম হওয়ার হাত থেকে মুক্ত করতে পারি। এ কাজ আমার একার নয়, এ কাজ আপনার একার নয়, এ কাজ আমাদের সকলের সম্মিলিতভাবে আমরা যদি জনসচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে শিশুকে অক্ষম হওয়ার হাত থেকে আমরা অবশ্যই মুক্ত করতে পারবো, সবাইকে না হলেও অধিকাংশ শিশুকে। আবার শিশু অক্ষম জানবার পর বহু ক্ষেত্রে পিতামাতারা ভাগ্য বা কর্মের দোহাই দিয়ে নিশ্চেষ্টভাবে বসে থাকেন, শিশুর জন্য কোনো প্রতিকারমূলক ব্যবস্থা দানের চেষ্টাও করেন না। নো ইন্টারভেনশন, নো রেমিডিয়াল টিচিং। তারা বলেন ভাগ্য, ঈশ্বর আমার বাচ্চাকে ডিসেবলড করেছেন, আমি আর কি করব। আল্লাহ আমার বাচ্চাকে ডিসেবলড করে দিয়েছেন, আমি কি করব। গড আমার বাচ্চাকে কার্সড বাই দ্য গড, গডের দ্বারা আমার বাচ্চা অভিশপ্ত, তাই সে ডিসেবলড, কি করব। উত্তর তা কিন্তু নয়। আমাদের প্রত্যেককে সক্রিয়ভাবে সচেষ্ট হয়ে উঠতে হবে এবং তাহলে কিন্তু আমরা অনেক বাচ্চাকে স্বাভাবিক সুস্থ লাইফে ফিরিয়ে আনতে পারবো। ফলে এরূপ ক্ষেত্রে শিশুর অক্ষমতাজনিত কারণে সমস্যার গভীরতা আরও বৃদ্ধি পায়। যদি প্রতিকারমূলক ব্যবস্থা তাৎক্ষণিক দিতে না পারি, as and when the disability will be identified in the baby, we must provide all sorts of intervention facilities. কিন্তু যদি ইন্টারভেনশন ফ্যাসিলিটিস প্রোভাইড করতে আমাদের যদি দেরি হয়ে যায়, সমস্যার গভীরতা আরও তাতে বৃদ্ধি পাবে এবং শিশুও সমাজ ও পরিবারের পক্ষে বোঝা বা দায় হিসাবে বড় হতে থাকবে। অতএব শিশু সমাজের পক্ষে বোঝা, পরিবারের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। ইট ইজ নট ডিউ টু দ্য প্রবলেম অফ দ্য বেবি, বাট রাদার ইট ইজ দ্য প্রবলেম অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট লার্জ। এই বৃহত্তর সমাজ ব্যবস্থা, আমরা অক্ষমদের কথা ভাবি না, আমাদের প্যারেন্টসরা আমাদের কথা, অক্ষমদের কথা ভাবেন না, আর তার ফলেই কিন্তু অক্ষমতাজনিত জটিলতা বৃদ্ধি পায় এবং সমস্যা বেড়ে যায়। তৃতীয় পর্যায়ে প্রয়োজন হয় অক্ষম শিশুদের জন্য শিক্ষা। এই শিক্ষার কথা নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। আইদার স্পেশাল স্কুল, স্পেশাল এডুকেশন, অর ইনক্লুসিভ স্কুল and inclusive education in the mainstream education program. বাচ্চা যদি severely intellectually disabled হয়, profoundly intellectually disabled হয়, বাচ্চা যদি multiply disabled হয়, মানে একাধিক ধরনের অক্ষমতা যদি বাচ্চার মধ্যে থাকে, তাহলে there is no other alternative than special school, special educator, resource facilities. কারণ আমাদের ইনক্লুসিভ সেটআপ এখনো সেই লেভেলে আমরা তাকে পৌঁছে দিতে পারিনি। কিন্তু যে ক্ষেত্রে বাচ্চা শুধুমাত্র দৃষ্টিহীন, শুধুমাত্র বাক অক্ষম, কিংবা শ্রুতির অক্ষম, কিংবা তার লোকোমোটর ডিসেবিলিটি, কিংবা তার মধ্যে অন্য কোনো ধরনের সমস্যা যেমন স্পিনা বাইফিডা রয়েছে, কিংবা বাচ্চার মধ্যে এসএলডি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য মেইন স্ট্রিম স্কুল, ইনক্লুসিভ সেটআপের কিন্তু আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি। অ্যান্ড অল টিচার্স আর রিকোয়ার্ড টু টেক আপ ট্রেনিং টু ট্যাকল ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ডিসেবলড চিলড্রেন। এ কাজ কোনো একজন টিচারের দ্বারা সম্ভব নয়, এ কাজ কোনো দুজন তিনজন টিচারের দ্বারা সম্ভব নয়। প্রতিটি স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে এই বিষয়ে
ট্রেন আপ হতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সচেতন করতে হবে, নিজের প্রয়োজনে সচেতন করতে হবে। কারণ আমার স্কুলে বাচ্চা, আমার ক্লাসে বাচ্চা, অথবা ইট ইজ মাই অনেস্ট রেসপন্সিবিলিটি টু ট্রেন আপ মাই সেলফ, টু অ্যাওয়ার মাই সেলফ, টু সেন্সিটাইজ মাই সেলফ। সরকার দেবে তাই হবে, বাস্তবে কিন্তু তা হয় না। আর এই বাচ্চাদের জন্য আমাদেরকে ভাবতে হবে বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং। আমাদের ভাবতে হবে আর্থিক এবং সামাজিক পুনর্বাসন দান, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিহ্যাবিলিটেশন। এই সুযোগগুলোর কথা ভাবতে হবে। আরপিডব্লিউডি অ্যাক্ট, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে এই কথাগুলো বলা রয়েছে, আপনারা দেখে নেবেন। যদি উপযুক্ত সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায়, যদি আমরা সত্যি তা করতে পারি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যদি বিকাশ ঘটাতে পারি সমাজের সভ্য স্তরের মানুষদের মধ্যে, এবং অক্ষমদের জন্য সমাজের ও রাষ্ট্রের সহায়তার হাতকে যদি আমরা উন্মুক্ত করে দিতে পারি, তাহলে অক্ষমরা সমাজের কাছে প্রতিবন্ধক অর্থাৎ বাধা না হয়ে সমাজের আর্থ সামাজিক উন্নতির সহায়ক হতে পারবেন। আপনারা আইনস্টাইনের নাম জানেন, তিনি কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিতে আক্রান্ত ছিলেন, ডিসলেক্সিক। আপনারা সচিন তেন্ডুলকরের নাম জানেন, তিনিও কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, ডিসলেক্সিয়াতে আক্রান্ত। আপনারা এডিসনের নাম জানেন, যিনি লাইটের বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন, তিনিও কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিতে আক্রান্ত। আপনারা হোমারের নাম শুনেছেন, যিনি ইলিয়াড এবং ওডিসি রচনা করেছেন, গ্রিক সাহিত্যের, তিনিও কিন্তু পুরোপুরি দৃষ্টিহীন ছিলেন। অতএব আপনারা রুজভেল্টের নাম শুনে থাকবেন, আমেরিকার প্রেসিডেন্ট, তিনিও কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিতে আক্রান্ত ছিলেন। সুতরাং সমাজের আর্থ সামাজিক উন্নতিতে সহায়ক হতে পারে অক্ষমরা, তারা কিন্তু বোঝা হয়ে যাবে না, সমাজের পক্ষে প্রতিবন্ধক হবে না, যদি আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে পারি। আমি শেষ পর্যন্ত একটি কথাই বলবো, যে কথা সমস্ত সচেতন মানুষের কাছে, আপনাদের মতো উচ্চ শিক্ষিত সচেতন সমস্ত মানুষ এবং সমস্ত পুনর্বাসন কর্মীদের কাছেই আমার আহ্বান, প্রথমে আপনার নিজের এলাকায় যান। ওই এলাকায় কতজন চিকিৎসায় সমস্যা মুক্ত হওয়ার মতো এবং কতজন চিকিৎসার ঊর্ধ্বে, তা খুঁজে বের করুন। এ কাজের জন্য আমাদের রাষ্ট্রপতির বা প্রধানমন্ত্রীর সহযোগিতার কোনো প্রয়োজন নেই। একবার আপনি আপনার এলাকায় অক্ষমদের সংখ্যা জানতে পারলে তাদের প্রয়োজন অনুযায়ী তাদের জন্য কাজ করুন। অন্ধকার মহাবিশ্বে আপনি একাকী সারা দেশকে আলোকিত করতে পারবেন না। আপনি কেবল আপনার স্থানে দেশের একটি কোণে একটি ছোট প্রদীপই জ্বালাতে পারেন। যদি অনেকে আপনার পথ অনুসরণ করে, তবে সর্বত্রই ছোট ছোট আলোক বর্তিকা জ্বলে উঠবে। ছোট যে শুধু সুন্দর তা নয়, অসাধারণভাবে কার্যকর বটে। এই পৃথিবীতে একটি মাত্র সুন্দর শিশু রয়েছে, সে রয়েছে সব মায়েরই কোলে। আমরা প্রতিটি শিশুর সার্বিক বৃদ্ধি, বিকাশ এবং পুনর্বাসনের জন্য দায়বদ্ধ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।